এবং আমাদের ট্রেজারার রয়েছেন ডক্টর মিস্টার সরকার, আর আছেন আপনারা। আজকে থেকে 2014 সালে আমাদের এই 11 বছর যে আমরা পদার্পণ করলাম, এই যে জার্নিটা আমাদের খুবই আমাদের দিয়েছেন। আমার মাঝখানে খুব এইসব অর্গানাইজ করতে অসুবিধা করেছিল, অত ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। তো এই সঙ্গে সঙ্গে এগ্রি করে গেলেন এবং আমাদের এই ওটা দিয়েছেন এবং আজকে আমরা মিটিং করছি। আপনি জানেন আমরা আমাদের যাত্রা শুরু হয়েছিল 2014 সালে। আমরা কয়েকজন ছোট ছোট 4জন মিলে এই জিনিসটা স্টার্ট করার কথা চিন্তা করেছিলাম। আমরা যে ইন্সপিরেশন পেয়েছিলাম সেটা হচ্ছে সবচেয়ে পুরোনো হায়দ্রাবাদে এরকম একটা আমাদের রিটায়ার্ড আইসিআর এমপ্লয়িদের একটা অ্যাসোসিয়েশন আছে এবং তারা বিভিন্ন আইসিআর এমপ্লয়িদের দাবি দেওয়া নিয়ে রিপ্রেজেন্ট করতো। বিভিন্ন জায়গায় এইসব করতো না। তো আমরা ওদের থেকে কনস্টিটিউশনের নিয়ে আমরা এটা স্টার্ট করেছিলাম। তো প্রায় 11 বছর ধরে আমাদের এই অর্গানাইজেশনটা চলছে এবং খুব ভালোভাবে চলছে। আমরা ভালো রেসপন্স পেয়েছি। অনেকেই আমাদের এই অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছে। এইরকম অর্গানাইজেশন একটা খুব জরুরি দরকার আছে আমাদের। যারা আমরা একটা বিরাট চেঞ্জের সম্মুখীন, আমাদের আয়টাই তো কমে যায়, আমাদের সোশ্যাল ইন্টারাকশন, ডেইলি রুটিন, এমনকি আমাদের জিওগ্রাফিক্যাল শিফট, কোনো জায়গা থেকে এক জায়গায় চলে যেতে হয়। আমাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আসে এবং ধীরে 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 কী হয়, আমরা যে অর্গানাইজেশনে আমরা এতদিন চাকরি করলাম সেই অর্গানাইজেশন থেকে অনেক দূরে চলে যাই। ওদের সঙ্গে আমাদের একটা বিরাট ডিস্টেন্স হয়ে যায়। আমরা অলমোস্ট ফরেনার হয়ে যাই। আমাদের তো দিয়ে দেয় রিটায়ারমেন্টের সময় আমাদের পেনশন এসব গ্র্যাজুইটি যাও তো করে দিয়ে গুড বাই করে দেয় ঠিকই, কিন্তু তারপরে আমরা একটা বিরাট ডিস্টেন্স হয়ে যায়। আমরা একটা বিরাট নেগলেক্টের সম্মুখীন হই। আমাদের কোনো সমস্যা বা কোনো কিছু আমাদের কালেকটিভলি মুভ করার মতো কিছু, ইন্ডিভিজুয়ালি হয়তো অনেক সময় অনেক কিছু আমরা চেষ্টা করি। তো আমরা ধীরে ধীরে একটা বিরাট সমস্যার সম্মুখীন হই। এছাড়াও এর একটা সোশ্যাল দিকটাও আছে। সোশ্যাল দিকটা হচ্ছে আজকের দিনে রিটায়ারমেন্ট মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। রিটায়ারমেন্টের পরে অনেকেই 20, 25, 30 বছর পর্যন্ত বাঁচছে এবং তারা অনেক কিছু ভালোভাবে পাচ্ছেন এবং যারা যে পিরিয়ডটা ওরা চাকরি করতেন প্রায় সেই পিরিয়ডটাই আপনার রিটায়ারমেন্ট পিরিয়ড। কিন্তু কোনো এত প্রোডাক্টিভ কাজ করার পরেও, এত নলেজ থাকার পরেও আমাদের কিন্তু কোনো ভ্যালু সমাজ কিন্তু কিছু দেয় না। আমাদের একটা ওল্ড ইয়ের একটা রাইট অ্যাসার্ট করার দরকার থাকে এবং এটা সবাই উপলব্ধি করছে। যে কোনো অর্গানাইজেশনে যাবেন যে একটা পেনশনারদের, রিটায়ারিদের একটা অর্গানাইজেশন, একটা মুভমেন্টও তৈরি দাঁড়িয়েছে। তো সেই হিসাবে আমাদের ক্রিয়েটিভ থাকা, সোশ্যাল একটা কানেকশানে থাকা, এটা একটা বা কোনো কিছু আমরা সুযোগ পেলে অ্যাক্টিভ থাকা, সেটা বড়। তার জন্য এইসব অ্যাসোসিয়েশনে থাকার জরুরি হয়েছে এবং সেইটাতে আমরাও জয়েন করেছি এবং আমরা গত 11 বছর ধরে এইটা করে যাওয়ার চেষ্টা করছি। আমরা যে গত 11 বছর বললাম তাদের কমপ্লিট 2-3টা কাজ আমরা করার চেষ্টা করেছি। একটা অবশ্যই আমাদের দাবি দেওয়ার ব্যাপারটা আছে। আমরা যে কোনো পে কমিশন হোক, যে কোনো রিটায়ারমেন্ট হোক, অনেক সমস্যা থাকে, অ্যাডমিনিস্ট্রেশনটা বিষয়ে অনেক সমস্যা থাকে। সেগুলোকে যত কিছু কালেকটিভলি আমরা যদি করতে পারি আমরা চেষ্টা করি। সবচেয়ে বড় যেটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে মেডিকেলের সমস্যা। এই মেডিকেলের সমস্যাটা আমরা একটা প্রচণ্ড নেগলেক্টেড কমিউনিটি বলতে পারেন। আইসিআরে আমাদের যেসব রাইটগুলো দিয়েছে সেগুলোকে আমরা আমাদের কোনো ইনস্টিটিউট মানে এটা কেয়ার করার চেষ্টা করে না যে এরা একটা কমিউনিটি, এদের আমাদের যেসব গভর্নমেন্ট দিয়েছে, যেসব রাইটগুলো দিয়েছে সেইগুলোকে আমরা যে ওদের আমরা প্রোভাইড করি, ওরা আমাদের কাছে একটা বাড়ন মনে করি। এক্সাম্পল ধরুন আপনার আছে, আপনি যদি দিল্লিতে কাজ করেন, আপনি যদি কলকাতায়
আসেন, তাহলে আপনার একটা রাইট হচ্ছে যে আপনি এখানে যে কোনো ইনস্টিটিউটে আপনি মেডিকেল রিয়েম্বার্স করাতে পারেন। এখন এটা অনেক ইনস্টিটিউটের কাছে একটা বিরাট বাড়ানো, আমরা কেন বলবো আমার ইনস্টিটিউটের লক্ষ্যে, হ্যাঁ ওখানে বলা হচ্ছে যে নিয়ারেস্ট ইনস্টিটিউট ওটাকে ওরা লিড করছে, আমরা ইনস্টিটিউটের কাছে কি এখানে যেন গাইজাবের কাছে হলে যদি এখানে মিলিত ব্যাগে চলে আসেন তাহলে আমরা চেঞ্জ করতে হয় না, তো করতে চায় না, খুব অনেকেই প্রবলেম ফেস করেছে। আমাদের ক্যাশলেস ফ্যাসিলিটি রেগুলার এমপ্লয়ীদের জন্য অ্যাড করা হচ্ছে, আমার ইয়েকে দেওয়া হচ্ছে না, কম দেওয়া হচ্ছে আমাদের রিটায়ারমেন্ট। আমাদের অনেকে একটা ইস্যুতে দেয় না ক্যাশের কাছে, এগুলো কিন্তু দেয়নি, কিন্তু ওরা নিজেরাই জানে না যে ওরাও একদিন রিটায়ার করবে। তো আমরা সিজিএইচএস ফ্যাসিলিটির জন্য আমরা লড়াই করেছি, কিন্তু সাকসেস হয়নি, অনেক কিছুই আমার সাকসেস হয়নি, অনেক কিছু আমার হয়েছে। তো আমরা এই অ্যাডমিনিস্ট্রেটিভ পেনশনের ব্যাপারগুলো আমরা অনেক জায়গায় এখনও চেষ্টা করে যাচ্ছি, ডাইরেক্টরদের সঙ্গে কথা বলছি, অনেক সময় ডাইরেক্টর কথা দেন কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করেন। তো আমরা কালেক্টিভলি মুভ করার চেষ্টা করি, সেটা একটা করি, সেটা আমরা একটা কাজ আমরা এই সোসাইটির মাধ্যমে অ্যাসোসিয়েশনের মাধ্যমে করার চেষ্টা করছি। কিন্তু আমরা এছাড়াও এরকম হাজার কাছে ওরা করে কোর্ট কেস যায় বিভিন্ন ইস্যুতে, আমরা সেটার সাথে কত স্টেজ দিতে পারিনি, এরকম আমাদের কোনো নেই, তবুও ওখানে জয়েন করার চেষ্টা করি অনেক সংগঠনের সঙ্গে। এটা একটা জিনিস আমরা এই অ্যাসোসিয়েশনের মধ্যে করার চেষ্টা করি, যেটা আমরা অন্যান্য অ্যাসোসিয়েশন থেকে অনেক বেশি এগিয়ে হচ্ছে আমাদের সোশ্যাল কালচারাল ইস্যুতে আমরা কিন্তু অন্যান্য অর্গানাইজেশন থেকে অনেক বেশি আছি। হায়দ্রাবাদ টাইপের এসব দেখবেন না, আমরা অনেক গেট টুগেদার করি, অনেক কালচারাল প্রোগ্রাম করি, আমরা বর্ষবরণ করি, আমরা বিজয় সমিতি করি, আমরা পিকনিক করি, আর বিভিন্ন ধরনের যেহেতু আছি অন্যান্য অনেক অর্গানাইজেশন আছে যেখানে আমরা গেট টুগেদার করি, অনেক ট্যুর অর্গানাইজ করেছি, একদম ভারতের বাইরে ওয়ার্ল্ডে অনেকগুলো ট্যুর করেছি, ভারতের ভিতরেও করেছি, শর্ট ট্যুরও করেছি, কন্টিনিউয়াসলি এবং আমরা মানুষকে এগিয়ে থাকার চেষ্টা করি। আমরা যারা লেখালেখি করেন, যারা একটু লেখেন দেখেন, তার জন্য আমরা ম্যাগাজিন বার করেছি, আমাদের একটা নিউজ লেটার এগুলো সবসময় এগুলো বেরোচ্ছি। আমরা এগুলো কিন্তু অনেক বেশি অন্য জায়গার থেকে, এবং যারা একটু ক্রিয়েটিভ তারা কিন্তু এর অনেক সুযোগ দিচ্ছেন, এবং এতে আমরা অন্য যে কোনো অর্গানাইজেশন থেকে অনেক বেশি এই আছে, এটা আমরা করছি। যেটা 3 নম্বর করার আমি চেষ্টা করি, আমরা এইসব করার পরে আমাদের মনে হয়েছিল আমরা কেন সোসাইটির জন্য কিছু একটা করবো না, আমরা তো পেনশন পাই, আমাদের নিজের কিছু সোসাইটির জন্য আমাদের কালেকটিভ নলেজ এরকম একটা অর্গানাইজেশন এগ্রিকালচারে পাবেন, এত লিডার, এত এক্সপিরিয়েন্স, যারা আইসিআরে যারা অ্যাচিভমেন্টগুলো হয় তার অনেক অংশীদার আমাদের মধ্যে বসে আছে, তো আমরা কেন কিছু একটা করতে পারি না। তো সেই থেকে আমরা ওই এরিয়াতেও একটা যাওয়ার চেষ্টা করছি, কিছু করার চেষ্টা করছি। আমরা যখন সবাইকে অ্যাকিউ করলাম, প্রায় সবাই টাকাও কন্ট্রিবিউট অনেক টাকা দিলেন। প্রথমের দিকে আমরা টাকা পয়সাগুলো কালেক্ট করে কোনো একটা বড় অর্গানাইজেশনকে দিয়ে আসতাম, এই রামকৃষ্ণ মিশন দরকার মিলিয়ে। তারপর আমাদের মনে হলো এরকম করে তো আমরা তো বড় বড় অর্গানাইজেশন আমরা নিজেরাই কেন অ্যাক্টিভ হতে পারবো। তো আমরা এখন কয়েকটা জায়গায় 24 পরগনায় করার চেষ্টা করছি, আমাদের কিছু আলোচনা হবে যেখানে আমরা এনজিওদের সঙ্গে কিছু কাজ করার চেষ্টা করছি, এবং অনেকেই আমাদের টাকা পয়সা কমপ্লিট করছে। তো আমরা মোটামুটি বর্তমানে এই 3টে এরিয়ায় কাজ করার চেষ্টা করছি, এবং আমরা অনেকেই পার্টিসিপেট করছি। যাই হোক, আমরা খুব লিমিটেড ফাইন্যান্সিয়াল বেসের উপর কাজ করি, আমরা যে একটা 3000 টাকা করে একটা দিই সেটাই আমাদের সোর্স। কিন্তু যখনই আমরা কোনো অ্যাপিল করেছি সবাই কিন্তু এক্সট্রা টাকা দিয়েছে, সেই হিসাবে আমাদের টাকা পয়সা অনেক খরচা বেড়ে গেছে, বড় হচ্ছে এই যে অর্গানাইজেশনগুলো হয়, আমরা বেশ ভালো রিপ্লেসমেন্ট খরচা করি, অন্যের সাথে ম্যাগাজিন রয়েছে সেগুলো অনেকেই সরকারের টাকা খরচা। তো ন্যাচুরালি আমরা একটা টাকা পয়সা করি। যাই হোক, আমরা এই অর্গানাইজেশন চালালে খুব উৎসাহ এনজয়, সবাই হেল্প করছে। যাই হোক, আমি আর বেশি বলবো না, মোটামুটিভাবে এটা একটা ইন্টিগ্রেটেড ইভেন্ট হিসাবে বলে আমাদের শেষ করতে ধন্যবাদ। 60 to 70 মধ্যে যে কগনিটিভ অ্যাবিলিটিস আছে সেটা কিন্তু খুব বেশি খারাপ নেই। সুতরাং 60 পরে যদি সিনিয়র সিটিজেন হলেও অনেক কিছু দেওয়ার আছে সোসাইটিকে। সুতরাং আমাদের সোসাইটি যে অ্যাক্টিভিটিস করছে
আমরা যেন এগিয়ে নিয়ে যাই। সো এবার আমাদের এটাও আমাদের ইউনিক প্রোগ্রাম, আমাদের আজকে শুরু হয়েছিল ফেলিসিটেশন অফ সিনিয়র মেম্বার্স, অসম্ভব সাকসেসফুল প্রোগ্রাম। এবং সেখানে আমার এখনো মনে পড়ছে 2 বছর আগে, আমি মনে করতে পারছি না, আমাদের যেটা ইনফেটে হয়েছিল 2-3 বছর আগে, সেখানে যারা 75-80 ইয়ার্সের আমরা যখন ফেলিসিটেট করেছি, সো টাচিং স্পিচ তারা দিয়েছে। সুতরাং এবার আমি রিকোয়েস্ট করবো আমাদের ট্রেজারার সুমিত রঞ্জন সরকারকে, এই যারা আমাদের প্রোগ্রাম ফেলিসিটেশন অফ সিনিয়র মেম্বার্স এইজ অফ 75 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ যেটা আমাদের হয়, আমি সুমিত বাবুকে বলছি এই প্রোগ্রামটা কোঅর্ডিনেট করতে। সুমিত বাবু প্লিজ। এবারে আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন আজকে আমাদের মিটিংয়ে, যারা 75 বছর উত্তীর্ণ এবং 80 বছর উত্তীর্ণ, 80 বছরের মধ্যে রয়েছেন ডক্টর শরদিন্দু চৌধুরী, ডক্টর মনোরঞ্জন স্যারও আসার কথা ছিল, জানি না এখানে আসেন। তো এটা আমরা শুরু করেছি 2020-তে, এবং এই শুরু করার নেপথ্যে একটা ছোট ঘটনাটা এই, আমি পেনশন আনতে যাই যেখানে থাকি চন্দননগর স্টেট ব্যাংক। তো স্টেট ব্যাংকে আনতে গিয়ে দেখলাম বড় করে প্ল্যাকার্ড দেওয়া রয়েছে। কী দেওয়া রয়েছে? এরা আমরা সংবর্ধনা দেবো যারা 75 বছর এবং 80 বছর উত্তীর্ণ। তখন ওদের যারা রেজিস্ট্রেশন করলাম তাদের সঙ্গে যোগাযোগ করলাম, এগুলো কেন, এটা একটা ইউনিক, আমরা চেষ্টা করছি। আর আমাদের এখানে তো প্রচুর পেনশন আছে, স্টেট ব্যাংকে তো শুধু আইসিআর পেনশন আছে, আমরা ওখানে চন্দননগরে আসে 3 জন। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছে, ব্যাংক রয়েছে, স্টেট গভর্নমেন্ট রয়েছে। এবং খুব সুন্দর লাগলো, আমি উপস্থিত ছিলাম, একটি বড় হল ঘর ভাড়া করে একটা ছুটির দিন, যেখানে প্রায় 200 জন এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিল। এমন অনেককে দেখেছি এখনকার যারা 80 বছর বয়স হয়েছে, বাড়িতে হয়তো একাই রয়েছে, যাদের ছেলে বা মেয়ে তারা তো সবই দূরে থাকে, হয়তো হাজব্যান্ড নেই, সেই রিক্সো করে এসেছে এবং সেই রিক্সোটা ওয়েট করছে। মানে এই অনুষ্ঠানের পর দেখলাম তারাই হাত ধরে তুলে দিচ্ছে, খুব ভালো লেগেছে। এবং সেইটা দেখে তখন আমি অ্যানকেয়ারের জিবিতে এটা ইয়ে করি এবং সঙ্গে সঙ্গে এটা ইয়ে করা হয়। প্রথমবার আমার মনে আছে বোধহয় 4 জন মতন কে আমরা সংবর্ধনা দিতে বলেছি, পেরেছিলাম। ডক্টর এ কে বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ডাইরেক্টর ছিলেন, ডিপি গড়াই ছিলেন সিআরআর, আর ছিলেন ইনফেটে ডক্টর পার্থ সেনগুপ্ত, আর একজন ফ্যামিলি পেনশনার। যাই হোক, পরবর্তীকালে করোনার সময় আমরা যেহেতু অনলাইন প্রোগ্রাম করেছিলাম, এটা করা সম্ভব হয়নি। তারপর থেকে আবার এটা চালু হয়েছে এবং আমরা প্রতি বছরই এটা করি। অনেকে যারা আসতে পারেন না তাদের আমরা পিকনিকে যখন মিট করি সেই সময়তেও আমরা দিয়েছি, বর্ষবরণে মিট করি সেখানেও আমরা যিনি হাজির ছিলেন তাকেও দিয়েছি। যাই হোক, এবার আসি এখানে। আজকে আমরা প্রথমেই দেখে নেব সে ডিএন মৈত্র রাইজার থেকে এসছে। এরপর দেখে নেব ডক্টর দীনবন্ধু কুমার, তিনিও প্রাইজার থেকে অবস্থান নিয়েছেন। ঠিক আছে, ওটা প্রাইজার তারপর দেখে নেব ডক্টর সুপ্রকাশ সাহা, আমাদের প্রতিকার প্রথম থেকে উপস্থিত থেকেছেন, তিনিও প্রাইজার। এদিকে আরেকটা অ্যাক্সিডেন্ট পুরো ডায়াস নিয়ে হোক একটা আপনারা যে পেটের টুপিটা নেই এদিকে এদিকে ফেস করুন, বলছি একটু ফেস করুন ওনার সাথে। এখানে সবাইকে অনার্স করতে হবে একবার হয়ে গেলে। ঠিক আছে, একটু স্যার বসুন, তারপরে আবার আপনাদের গোপাল সংস্কর আসেনি। তারপর ডেকে নেব ডক্টর স্বপন কুমার ভাদুরী সাহেব। না, সবার বক্তব্যই শুনবো, এটা হয়ে গেলে আবার আলাদা করে বলা হবে সবাইকে। আরেকটা এক সেকেন্ড পুরো গ্রুপটা নিয়ে
এদিকে ফেস করো। এরপর আমি দেখে নেব ডক্টর সর্ববন্ধু চৌধুরী মহাশয়, তাকে আমরা ধন্যবাদ দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি। 75 বছরে আমরা নিম খেটে দিয়েছিলাম না, সেই আসি এবার 80+। একটা বিগ ক্ল্যাপ ডিজার্ভ করে। স্যার এক সেকেন্ড একটু দাও। যদি ডক্টর মনোরঞ্জন স্যার আসে তখন আবার ওনাকে ডেকে নেওয়া আসবেন তো বলেছেন। হ্যাঁ স্যার ডক্টর মমতা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার প্রথমবার এলাম। আমি প্রথমে অর্গানাইজেশন কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং এখানে যারা সমস্ত মেম্বার উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং সম্মান জানাই। আমি অ্যাকচুয়ালি খরচায় থাকি, আমার ওখান থেকে খুব আসার অসুবিধা হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আমি গাড়ি ছাড়া মুভমেন্ট করতে পারি না। তার কারণ হচ্ছে আমার দুটো ইনজয়েন্ট পাল্টানো আছে। তারপরে 2 বছরের মাথায় পড়ে গিয়ে আমার টিউমারটা ভেঙে যায়, যার ফলে আমার হয়তো নিজস্ব গাড়ি ছাড়া আমি আসতে পারি। এখন হয়টা কি, যখন কাছে পিঠে কোথাও হয় তখন হয়তো আমি যাই। যেমন 2বার পিকনিকে গেছিলাম, একবার বিজাপুরে আমি গেছিলাম এবং একবার সত্যি হয়েছিল তখন আমি গেছিলাম। কিন্তু যখন দূরে হয় তখন আমার পক্ষে একটুখানি কষ্ট হয় এবং সবসময় আমি হয়তো ড্রাইভার পাই না। হ্যাঁ, এই সমস্ত প্রবলেম। কিন্তু এবছর আমি এসে সত্যি মানে আমি যা আনন্দ পেলাম এবং তাতে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি চেষ্টা করব যখন ভালো আছি, যতদিন সুস্থ আছি, হ্যাঁ ততদিন অবধি আমি মোটামুটি এখনো যদিও আমার এত প্রবলেম আছে কিন্তু আমি একটুখানি অ্যাক্টিভ আছি। আচ্ছা, এই কারণে যে আমি প্রায় রাত্রি 4:30 উঠি, প্রায় 12টা 1টা উঠি। আমার বাড়ি 200খানা 250খানা টব আছে, ফুলের টব বিভিন্ন ধরনের, সেটা আমি নিজের হাতেই করি, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি, যার ফলে চেষ্টা করি যে অ্যাক্টিভ হওয়া। কিন্তু এখানে আসাটা আমার হয়ে ওঠে না, তা আমি চেষ্টা করবো এরপর থেকে এখানে। এবারে আমি খুবই আনন্দ পেলাম এবং বিশেষত আবার আমি একটা ধন্যবাদ জানাচ্ছি মিস্টার সুমিত সরকারকে। উনি আমাকে ইনভাইট করলেন, উনি আমাকে বললেন যে আপনি তো আসেন না, আপনি এবার আসুন, আপনি আমাদের কাছে। হ্যাঁ, আমি তখন ওনাকে সঙ্গে সঙ্গে কথা দিলাম যে হ্যাঁ আমি আসবো। যাই হোক, আমি এরপর থেকে খানিকটা আসার চেষ্টা করবো। হ্যাঁ, এই জন্য আমি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যার, এবং একটা সুন্দর ইন্সপিরেশনাল স্পিচ দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, তো অবশ্যই আমাদের প্রোগ্রামে আসবেন। কিছু বলতে চাই, কাজী ধরুন। আপনারা সবাই জানেন আমার নাম হচ্ছে ডক্টর সুপ্রকাশ সাহা, রিটায়ার্ড প্রিন্সিপাল সায়েন্টিস্ট, রাইটার থেকে আমি রিটায়ার করেছি 11 বছর। তো মানে কিছু বলতে চাই, আপনারা সবাই জানেন যে ব্যাপারগুলো। আর আমি মাঝখানে রিটায়ারমেন্ট নেওয়ার পরে কি খেয়াল হলো, একটু সোশ্যাল সার্ভিস করবো বলে আমি হোমিওপ্যাথিক করে নিয়েছিলাম। হোমিওপ্যাথিক মাস্টার ডিগ্রি নিয়েছি, কিন্তু আমার শরীর দেখা আমি ঠিক মতো করতে পারছি। কিছু অর্গানাইজেশনের সঙ্গে আমি যুক্ত ছিলাম, কিন্তু আর শরীর দেখা বলে আর পাইনি। এই পাড়াতেই জানি করুন, তো সোশ্যাল সার্ভিস বিনা পয়সার কোনো অর্থ নেই। তবে আমি একটু আমাদের কলিগদের একটু বলতে চাই, আপনারা জানেন সবাই 3টে জিনিস আমার ইয়ে আছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করবেন, একটা হচ্ছে যোগা, যোগাটা করবেন, আরেকটা হচ্ছে হাঁটা। 3টে জিনিস এই বয়সে অন্তত সবাই জানে, কিন্তু আমি বলতে চাই এটা করা উচিত। কারণ যোগা আর হাঁটা আপনি খান আর না খান করতেই হবে। আরেকটা জিনিস হচ্ছে, যেমন আমি বাগান আছে আমার, আমি ফুলের বাগান আছে, ফুলের বাগানে প্রায় প্রতিদিন ভোরবেলা 1 ঘন্টা করে কাজ করি। এটা আমার খুব ভালো লাগে, ফুলটা করতেও ভালো লাগে, মানসিকভাবে এটা একটা ব্যাপার। তো এই সাজেশনগুলো আমরা করবো, আপনারা সবাই জানেন না, তো সবাই করে উঠতে পারেন না। একটা জিনিস অনেকেরই ফ্ল্যাটে থাকেন, তো ফ্ল্যাটে মানে ঠিক হাঁটার স্কোপ হয় না। আমি বলবো যাদের ফ্ল্যাটটা বা ছাদে হাঁটতে পারে তারা ছাদেই হাঁটে, টাইমের কোনো বেলাই নেই। অনেকে বলে টাইম ভোরবেলা ইভিনিংয়ে, দরকার নেই। হাঁটা কিন্তু অন্তত 8 ঘন্টা থেকে 45 মিনিট হাঁটে।
যার কোনো বিকল্প নেই। মানে আমাদের এই বয়সে এই সাজেশনগুলো আমার হয়তো আপনারা চিন্তা করে দেখবেন। আর কোনটা একটু দেখে শুনে খাবেন, কারণ কি সবাই জানি খেতাম সল্ট ফ্রি, স্পাইসেস ফ্রি, অয়েল ফ্রি, ওষুধ দেবেন চেষ্টা করবেন, তাহলে আমরা সবাই সুস্থ থাকবো। আমারও পায়ের একটু সমস্যা ছিল, আমাকে ডাক্তার তো বলতে অপারেশন করতে হবে। আমি কি যোগা করে ভালো আছি, কেন অপারেশনে যাবো? এই বয়সে অপারেশন করলে কোনো ইয়ে নেই, কোনো ডাক্তারই করে সেইগুলো মানে একটু যে আপনারা প্লিজ সরকারি করাবেন। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বক্তব্য স্যার, নিজের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। আমি বলি ভাবি সাহেব ডায়মন্ড সব পার হয়ে এখন প্লাটিনাম জুবলি উদযাপন। তো লম্বা সময়ে আইসিআর কাজ করেছি, আইসিআর এডিশন 37 বছর। চাকরি জীবনে নানান উত্থান পতন থাকে, সবারই থাকে, ভালো মূল্য সুযোগ সবাই থাকে। তবে এখন সেগুলো সবই মধুর স্মৃতি বলা যেতে পারে। কেননা একবার অতীত সবসময় সুখের হয়, কিন্তু স্মৃতি রোমন্থনটা সুখের হয়, সে দুঃখের অভিজ্ঞতাই হোক সুখের হয়। চাকরির জীবনে যারা অনেক যারা সফল হয়েছিলেন তাদের এখন দুটো উপদেশ আমার মনে পড়ে। বলে দেখো, সফল হতে গেলে দুটো গোল্ডেন রুল আছে। 1 নম্বর রুল মানতে হবে তোমার, বস ইজ অলওয়েজ রাইট। আমার মনে হয় এখানে আর কেউ বস নেই, যার কিছু না, আমরা সবাই তো লিখাই, শুধু একটু শেয়ার করি। আর 2 নম্বর গোল্ডেন রুলটা কি, if boss is wrong then follow rule number 1। তো চাকরি জীবনে সফল হতে গেলে এই দুটো গোল্ডেন রুল তোমায় মানতে। যাই হোক, সেটা তো হয়নি, অনেক সময় মানাও হয়নি, নানান সমস্যা হয়েছে। আমি তো অবশ্যই মামা মোকদ্দমায় জড়িয়ে পড়েছি। যাই হোক, সব কিছুর উপরে স্মৃতি আমার খুব একটা খারাপ নয়, ভালো। এবং সবশেষে আমার যেটা মনে হয়, আমার সেই কথা মনে পড়ে যে বলে যে ইউ ডোন্ট লুজ, ইউ ক্যানট লুজ, আইদার ইউ উইন অর ইউ লার্ন। আমার কিন্তু সেটাই মনে করি যে আমার যা হয়েছে সেটা হয় আমি জিতেছি, আমি এটা শিখেছি। সবশেষে অ্যাডিকেয়ারের যারা পরিচালক পর্ষদ সদস্য সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আমাদের সম্মাননার জন্য। সবাইকে আমাদের পরম স্নেহের বন্ধু ছাত্র সব থেকে বিমল আমার সামনে বসে আছে। সেই খবরটা দিয়ে আমাকে ওখানে নিল, সেটা মানে ভেটেরিনারি মানে সেটা আমি তখন আমাকে তাই জন্য তারপরে আমি মনে করি সবসময় আসতে পারি না, তবে আসি। আর নানান কাজে আমি এখনো ব্যস্ত আছি। কাজ মানে খুব একটা কনস্ট্রাকটিভ কাজ নয়, তবে সেটা আমার লাইফের পক্ষে আমার খুব ভালো। আমি 81 ক্রস করতে যাচ্ছি, ম্যাটার অফ 2 months or so। যাই হোক, সময় আমার খুবই কম। আমি 4টায় সময় করছি, 4টা থেকে কাগজ কাগজ পড়া, যা যা আমার নিজস্ব সেগুলো করি। 5:30 থেকে দুধ তোলা, তারপরে ফল কাটা, বাজার যাওয়া, এই। আর তারপরে হচ্ছে আমার একটু বিশেষ করে আমার বাগান আছে, ছাদের উপর আমার বাগান আছে, এবং সেই ছাদের বাগানে আমি একটু প্রায় এই মনে করে 1 কুইন্টালের মতো শুধু কোরিয়ান ভ্যারাইটি খুব মিষ্টি জামরুল আমি আমার একটা গাছে ওই সাইড করে আমি বাড়ি পাশ তাতে আমার জামরুল আছে, আম আছে, মৌসুমি আছে, তাছাড়া প্রচুর ফুল আছে। আর সেইগুলো দিয়ে আমার সময় কিছুটা কেটে যায়। তাছাড়া আমার গ্রাম বেশ জীবনটা আমি খুব ভালোবাসি, যার জন্যে আমি ডক্টর সাহেবের কাছাকাছি জায়গার লোক আর তার কাছে আমার নিজস্ব বলতে কিছু সম্পর্ক আছে সামান্য। আর একটু আমিও সেখানে বাড়ি করার জন্য একটা জায়গাও তুলছি, সেখানে বাড়িও করেছি। সেখানে আমার বাড়ির সমস্ত ব্যবস্থা আছে, গেলাম রান্না করে ঢুকলাম, গ্যাস জ্বালাম, চা খেলাম, দিয়ে আমি চলে যাই আমার জমি বা কোনো চাষিদের বাড়িতে বা কোনো লোকের কাছে। গ্রামে গিয়ে তাদের সঙ্গে ঘুরি, বসি, কথা বলি। আর 10 টাকার জায়গা শুধু আমার ধান আমি গরিবকে লাগাই, ওরা আমার বন্ধ, বাকি আমার খেতে দেওয়া হয়। যাই হোক, গ্রামে আমি এই 15 দিন থেকে আমার কালকার পরিচয় 2 দিন পরে আমাকে যেতে হবে।
এইগুলো আমার মোটামুটি চাষের সঙ্গে আমি যাওয়া, বিশেষ করে জিরো ট্রেজ অ্যাক্টিভিটি যে সমস্ত কাজ আমি লাস্ট পার্ট অফ মাই লাইফে আমি সিভিকে করে এসেছি, তা সেইগুলো ওদের বলি। তারপরে তারা তো যা খুশি চায়, যত খুশি সার দেয়, যতবার তাদের প্রয়োজন থাকুক না থাকুক, ওষুধ লাগুক না থাকুক, এটা দিচ্ছে ওরা দিচ্ছে, বেশি আমি করতে পারি না, কিন্তু তবু যাদের কাছাকাছি তাদের আমি সাহায্য করি। আর কলকাতা যে বাগান, এই নিয়ে আমার লাইফটা কেটে যায়। প্রচুর পরিশ্রম করতে হয়, 10টা কাজ ভিতরে আমি করি। আর যাতায়াত আছে, একটা লাস্ট প্রজেক্ট আমি করে এসেছিলাম, সেই প্রজেক্ট যেটা মানে সিভিকে থেকে যে বিহার সাফার করছে সিটের কোয়ালিটি সিট, সেই সিট প্রজেক্টটা আমাকে মঙ্গলারা বা সিলেকশন এগুলো আমি এখনো মাঠের সরকার একটা এগুলো কাজ করে দিই, টাইপ করে দিই। সেইগুলো মোটামুটি যারা পত্র লিখে আসে মোটামুটি আমি একেবারে যে ছেড়ে দিয়েছি আমার ব্রিজের কাজ ছিল তার শিল্প প্রোডাকশনের কাজ আমাকে নালন্দা যখন ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়েছিল স্যারের কাছে সেই গল্পকে থেকে শুনে মনটা হয়েছিল সত্যি আপনি আরো বছর স্যার ভাবে আমাদের সমৃদ্ধ করুন। অনেক ধন্যবাদ স্যার। এরপরে ডক্টর কুমার সাহেবকে বলছি, স্যার আসেন। আমার নাম দীনবন্ধু কুমার। আমি সাইজাতে 1977 সালে জয়েন করেছিলাম, রিটায়ার করেছি 2011 সালে। আমি প্রথম থেকে পর্যন্ত সাইজাতে ছিলাম, দুবার কম্পিটিশনে দুবার শুধু কম্পিটিশনে ট্রান্সফার হয়েছিল, একবার উড়িষ্যার মামলাতে সিসার রিসার্চ স্টেশনে, আর একবার উদ্ভুতে সেন্ট্রাল সিট রিসার্চ স্টেশন উদ্ভুত ফাইবার। এমনিতে প্রায় যাবে আমি চাকরি জীবন খুব ভালোভাবে এনজয় করেছি। আমি একটা কথা বলতে চাই, আজকে আমাকে জন্য দেখছি এইরকম আমি ছিলাম না। আমি যখন বিএসসি এজি করেছি তো আমার ক্লাসমেটরা আমাকে অরণ্যদেব বলে ডাকত। আর আমি দিল্লি থেকে পিএইচডি করে যখন রাইজাতে জয়েন করলাম, দেখুন একদিন আমি সেলুনে গিয়েছি, সেলুনে একজন আমায় জিজ্ঞেস করছিলেন আপনি পুলিশে চাকরি করেন? আমি না, আমি পুলিশে চাকরি করি। এইবার আমি আলমবাজার বিবেকানন্দ যেখানে থাকতেন সেখানে বাজার করতে গিয়েছি। আমি একজনকে বলছি এই পুঁজি কত করে? আমি কেন কত করে দাম বলো? তো বলছি যে না স্যার, আপনাকে কি দাম বলবো? কেন? আমি তো পুলিশে চাকরি করি। আমি পুলিশে চাকরি করলে তাহলে আমার কাছ থেকে দাম নেবে না। আমি প্রায় ছিলাম ওইখানে S11 নম্বর বাস টার্মিনাস, ওইখান থেকে উঠেছি। আমি এসপ্লানেড আসবো, আমার দাদার বাড়িতে থাকতাম, দাদার বাড়ি ছিল ওয়েলের সিটি। তো আমি ওইখান থেকে বসেছি। এবার বাসটা ছেড়েছে, বাসটা ভর্তি। একজন মুখে বলছে কন্ডাক্টরকে, এনার টিকিট নিও না, টিকিট কেটো না, পুলিশে চাকরি করো। আমি মনে মনে করছি এ তো খুব মুশকিলের ব্যাপার। যাই হোক, আমি যখন এক্সপ্লানেড এসে নেমেছি তখন আমি কন্ডাক্টরকে বলেছি যে আমি পুলিশে চাকরি করি না, আমাকে টিকিটটা দিন। অশোকগড় বাজারে, এই বড়নগরে অশোকগড় বাজারে আমি একজনের কাছে টাকা ফানাতে গিয়েছি। তো বলছি আপনি কি বড়নগর থানায় আছেন? আমি বড়নগর থানায় নেই। যাই হোক, আমাকে তখন দেখে লোকে ভাবতো যে আমি পুলিশের চাকরি। তো আমি আইডিআরের সব সদস্যদের তোমাকে কে ডাকতো সেটা বলো। রাইজাপে অরুণদেব যারা জানতো আমরা তো জানতাম না। হ্যাঁ, ধন্যবাদ স্যার। একটা বলবেন আপনার স্বাস্থ্য কিন্তু এখনো যথেষ্ট ভালো আছে। ভালো থাকবেন স্যার, নমস্কার। আমাদের ছোট্ট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমাদের তরফ থেকে। তারপর শাহ সাহেব ছোট্ট প্লিজ শাহ সাহেব বলুন। শাহ সাহেব একটা ফটো একসাথে গ্রুপের সাথে দাঁড়ান, চলে চলে প্লিজ।
স্যার আরেকবার একটু হাতে করে নিয়ে দুজন দাদা ছবিটা হয়ে যাবে প্লিজ। এক সেকেন্ড। কয়েকটা মিনিট আমি সার্ভিস স্টার্ট করেছি 2008-তে, 20-তে রিটায়ার করেছি 2006-এ। তো এই হচ্ছে আর সার্ভিসের মধ্যে বিশেষ কিছু আমি বলতেও পারি না, আমার অনেক বন্ধু আছে, that much I can say. And I am very thankful to all the members who have organized this session. মানে আমি খুবই এনজয়, আর তো কিছু করছি না, কিন্তু এখানে যখনই খবর পাই অনেকেই আছেন যারা হেল্প করেন। সম্মতি আমরা কামনা করি। তা আমি সুমিতবাবুকে বলছি, আমাদের মধ্যে অনেকে এই বছর যারা জয়েন করেছে তাদের কিছু বলার জন্য সুমিতবাবু নাম বলতে